আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌসারা মুক্তা, প্রফেসর উদ্ভিদ বিজ্ঞান, রাজু উত্তরা মডেল কলেজ, বিএমডিএস থেকে। বিএমডিএস আমি আছি। তোমাদের এর আগের যে ক্লাসটা আমি নিয়েছি সেটা হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের। আমরা নগ্নবীজির উপরেই ক্লাসটা নিয়েছিলাম, আর এখন আমরা আলোচনা করব আবৃতবীজি উদ্ভিদগুলো। ঠিক আছে, তো এই আবৃতবীজি উদ্ভিদগুলোর দেখো, আমরা যদি নাম স্টাডি করতে চাই সেখানে দেখো আবৃত বীজি, অর্থাৎ এখানে আবৃত বলতে আগেই বোঝা যাচ্ছে যেটা বীজটা আবৃত থাকবে। বীজটা কি দিয়ে আবৃত থাকবে? আমরা আম খাই এবং সামনের যে আমাদের ফলের সিজনগুলো আসছে, আমরা অনেক ধরনের ফল খাবো। সেক্ষেত্রে দেখো সব রসালো ফলগুলো খাবো, তাই না? তো এই রসালো ফলের যে বাইরের অংশ, এই রসালো অংশটুকু আমরা গ্রহণ করি, কিন্তু তার ভেতরে আমরা বীজ পাই। তাহলে বীজটা আবদ্ধ থাকছে, আবৃত থাকছে রসালো অংশ দিয়ে। তাহলে যেহেতু বীজটা আবৃত থাকছে, এর কারণে এগুলোকে বলা হয়ে হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ। এবং এই আবৃতবীজি উদ্ভিদে সাধারণত বীজের ক্ষেত্রে দেখা যায় বীজপত্র একটি বা দুটি থাকতে পারে, এটা আমরা পরে আলোচনায় যাব। বর্তমানকালে যত উদ্ভিদ আছে, আমরা নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে পড়েছি যে প্রাচীনকালে খুব বেশি বিস্তৃত থাকলেও এটা কমে আসছে, তাই না? আর এখন বেশি বিস্তার লাভ করে আছে হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ, এবং এগুলোর সংখ্যা হচ্ছে 2,87,000 উদ্ভিদ। আর বাংলাদেশে আছে প্রায় 4,000-এর মতো আবৃতবীজি উদ্ভিদ এখন পর্যন্ত আর কি শনাক্ত করা হয়েছে। তো এই আবৃতবীজি উদ্ভিদগুলো আমরা আমাদের কাছে বেশ পরিচিত, যেহেতু আমরা ফলগুলো খাই, সবজিগুলো খাই, যে কারণে আসলে উদ্ভিদগুলো আমাদের কাছে বেশি পরিচিত। তাহলে আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোকে, আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য যাওয়ার আগে আমরা নাম থেকেই যেহেতু আমরা জানতে পেরেছি যে কিভাবে, যেহেতু বীজ আবৃত থাকে তাই আবৃতবীজি। এর ইংরেজি পরিভাষা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মস, যার মধ্যে অ্যাঞ্জিওস এটা একটা গ্রিক শব্দ, যার মধ্যে এটার মানে হচ্ছে ভেসেল বা কন্টেইনার, আর স্পার্মস বা সেখান থেকে আসছে স্পার্মস, এটার মানে হচ্ছে বীজ বা সিড। অর্থাৎ বীজ কি আছে, কোনো ভেসেলের মধ্যে আবৃত আছে, অর্থাৎ এটা এরকম একটা ভেসেল, তাই না, একটা আবদ্ধ প্রকোষ্ঠ, তাই এটাকে বলা হচ্ছে আবৃত বীজি। এবং সাধারণত দেখা যায় যে গর্ভাশয়টা বেশ আবদ্ধ প্রকোষ্ঠ বিশিষ্টই হয়ে থাকে। তো আমরা এখন আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোতে চলে যাচ্ছি। কি কি বৈশিষ্ট্য আছে? আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য শিখেছি, সেখানে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যের কিছু বৈশিষ্ট্য এখানে আমরা অপোজিট করলেই পেয়েছি। তার মধ্যে আমরা প্রথমটাতে যাই। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এগুলো হচ্ছে স্পোরোফাইটিক দেহ, প্রধানত সবসময় স্পোরোফাইটিক দেহ। তারপর এরা হচ্ছে পুষ্পক এবং ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ, অর্থাৎ অবশ্যই এদের ভাস্কুলার টিস্যু থাকবে। তাহলে প্রথমে হচ্ছে স্পোরোফাইটিক দেহ থাকে, আমি সংক্ষেপে লিখছি। তারপরে হচ্ছে এরা পুষ্পক, অর্থাৎ ফুল ফোটে। আর হচ্ছে এদের কি আছে, ভাস্কুলার টিস্যু আছে। ভাস্কুলার টিস্যু আছে বলতে আমরা কিন্তু নগ্নবীজি উদ্ভিদে একটা ব্যতিক্রম পেয়েছিলাম, যে ওখানে জাইলেমে ভেসেল থাকে না, আর ফ্লোয়েমে হচ্ছে সঙ্গী কোষ থাকে না, কিন্তু এখানে সবগুলো থাকবে। তাহলে আমরা অলরেডি একটা বিপরীত পয়েন্ট পেয়ে গেছি, যেটা আমরা নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের পার্থক্যতে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে এদের যে কার্পেল বা গর্ভকেশর, কার্পেল বা গর্ভপত্র, আমরা যেটা কিন্তু নগ্নবীজি উদ্ভিদে পাইনি, যেটা এই গর্ভপত্রটা 3টা অংশ নিয়ে গঠিত। কি কি? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তাহলে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, ঠিক আছে? এবং এটাকে যদি আমি ছবি এঁকে দেখাই, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এই 3টা অংশ নিয়ে গঠিত। এখন যেহেতু গর্ভাশয় আছে, আর আমরা নগ্নবীজিতে পড়েছি গর্ভাশয় নেই, এবং এখানে গর্ভাশয়টা কিসে পরিণত হয়? গর্ভাশয়টা পরিণত হয় হচ্ছে ফলে, তাই না? তাহলে গর্ভাশয় এখানে আছে, এবং যেটা ফলে পরিণত হয়। এবং এখানে দেখো, যখন যেহেতু ডিম্বকটা কিসের মধ্যে আছে, একটা গর্ভাশয় বা প্রকোষ্ঠ দিয়ে আবদ্ধ অবস্থায় আছে, তাই কিন্তু সরাসরি এখানে পরাগ রেণুটা সরাসরি ডিম্বাণুর কাছে আগেই পৌঁছাতে পারে না, সেটাকে আগে পড়তে হয় কোথায়? গর্ভমুণ্ডে, যেটা তোমরা উদ্ভিদ প্রজনন অংশে পড়েছো।
গর্ভমুণ্ডে পড়ার পরে এখানে পোলেন টিউব তৈরি হয়, পোলেন টিউবটা পরবর্তীতে পৌঁছে যায় হচ্ছে ডিম্বকের কাছে। তাহলে আমরা এখানে আরেকটা পয়েন্ট পেয়ে যাই, সেটা হচ্ছে যে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়, আর নগ্নবীজি উদ্ভিদে আমরা বলবো যে পরাগরেণু সরাসরি ডিম্বক অংশে পতিত হয়। এটা আরেকটা পয়েন্ট। আচ্ছা, তারপরে আমরা চলে যাই যে ডিম্বক, এখানে যে শুক্রাণু আমরা নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে পড়েছিলাম যে শুক্রাণু ফ্লাজেলাযুক্ত, বহু ফ্লাজেলাযুক্ত, সাইনাসের ক্ষেত্রে তো অবশ্যই সেটা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকলেও, আর এখানে হবে শুক্রাণু হচ্ছে ফ্লাজেলাবিহীন। আচ্ছা, তারপরের পয়েন্টে আমরা চলে যাই, এখানে আছে এদের দ্বিনিষেক ঘটে। এটাও আমরা পড়েছিলাম, আমি তখনও বলেছি যে দ্বিনিষেক, যেটা তোমরা উদ্ভিদ প্রজনন অংশে পড়েছো, যে যখন পোলেন টিউবটা ডিম্বকের কাছে পৌঁছে যাবে তখন এখানে দুই ধরনের মিলন ঘটবে। একটা হচ্ছে শুক্রাণুর সাথে, একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে, আর একটা শুক্রাণু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। এই ঘটনাকে দ্বিনিষেক বলে। এই দ্বিনিষেক অবশ্যই আবৃতবীজী উদ্ভিদে ঘটে, যেটা কিনা নগ্নবীজী উদ্ভিদে ঘটবে। দ্বিনিষেক ঘটে, তাই কি হবে এখানে দ্বিনিষেক ঘটার কারণে এন্ডোস্পার্ম অবশ্যই কি হবে ট্রিপ্লয়েড, যেহেতু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে, এবং অবশ্যই এন্ডোস্পার্মটা নিষেকের পরে তৈরি হবে। তাহলে আমরা এখান থেকে একটা পয়েন্ট দেখো, দ্বিনিষেক ঘটবে না নগ্নবীজিতে, এন্ডোস্পার্ম হবে হ্যাপ্লয়েড, যেহেতু নিষেকের আগে গঠিত হয়, আর এখানে এন্ডোস্পার্মটা হচ্ছে নিষেকের পরে গঠিত হয়। তাহলে এই কিছু পয়েন্ট আমি পাশাপাশি পড়াচ্ছি, কারণ যাতে তুমি খুব সহজে এই দুটো বিষয় মনে রাখতে পারো। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আমি অলরেডি ভাস্কুলার টিস্যু ক্ষেত্রে আমি ওটা বলে ফেলেছি, আর হচ্ছে এখানে কি থাকবে না, আর্কিগোনিয়া সৃষ্টি হবে না। আর্কিগোনিয়া আমি আগেও বলেছি যে আর্কিগোনিয়া যেহেতু ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এগুলোতে পাওয়া যায়, সুতরাং আর্কিগোনিয়া সৃষ্টি হবে না। যেহেতু আবৃতবীজী উদ্ভিদ জগতের সব শেষ, এখন পর্যন্ত বিস্তৃত আছে, সুতরাং এগুলো সব ধরনের উন্নত বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে অবস্থান করছে। যেহেতু এটা একটা উন্নত উদ্ভিদ, তো এখানে আর্কিগোনিয়া সৃষ্টি হবে। তাহলে আমার আলোচিত যেই বৈশিষ্ট্যগুলো, আমি যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, এর ভিত্তিতে তোমাদের একটা ছোট্ট কাজ দিয়ে দিই। সেটা হচ্ছে তোমরা কি করবে, নগ্নবীজে আমার যে আগের ক্লাসটা ছিল, আর এখন তোমরা যে যতটুকু বৈশিষ্ট্য জেনেছো, এই দুইটা বৈশিষ্ট্য এই পর্যন্ত তুমি ভিডিওটা রেকর্ড যতক্ষণ হয়েছে এটা অফ করে তুমি একটা কাজ করো, খাতা হাতে নিয়ে তুমি দুইটার মধ্যে পার্থক্যের বিষয় 3টা কলাম করে একটা পার্থক্য তৈরি করে ফেলো। কি কি থাকবে সেখানে, পার্থক্যের বিষয় থাকবে, এবং আমি যেই পয়েন্টগুলো বলেছি এই পয়েন্টগুলো মনে করে তুমি এগুলোর মধ্যে পার্থক্য তৈরি করতে পারো কিনা দেখো। পারলে কতগুলো পেরেছো, হাইয়েস্ট কতগুলো পেরেছো, এটা তুমি নিজে জাজ করো। ঠিক আছে? তাহলে আমরা আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম, এবং তারপরে আমরা পার্থক্যগুলো মোটামুটি একটার সাথে আরেকটা কি কি পার্থক্য আছে এই বিষয়গুলো জেনে নিচ্ছি। এখন এই আবৃতবীজী উদ্ভিদকে আমাদের চারটিতে আবার দুই ভাগে ভাগ করা আছে। কি কি? একটা হচ্ছে একবীজপত্রী, আর এটা হচ্ছে দ্বিবীজপত্রী। তাহলে এখানেও আমাদের কিছু পার্থক্যের বিষয় জানতে হবে, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের কি কি বৈশিষ্ট্যগুলো আছে, আর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য আছে, তাই না? আচ্ছা, এখানে আমি একটু দেখি, যেহেতু এক দ্বি অর্থাৎ দুই, এক বীজপত্র অর্থাৎ বীজপত্র হবে কয়টা? বীজপত্র একটি, বীজপত্র দুইটি। ঠিক আছে, আমরা নাম থেকেই দেখো একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তারপরে একবীজপত্রী উদ্ভিদ কোনগুলো আমি একটু চিনিয়ে দিই। আমাদের ধান, গম, ভুট্টা, তারপরে হচ্ছে আখ, এই সবগুলো যখন এখন আমরা যদি ধান, গম এগুলোর কথা চিন্তা করি, তাহলে দেখো ধানে বা গমে আমরা কিন্তু কোনো বীজপত্র দেখতে পাই না। বীজপত্র কি এটা চিনতে গেলে আমরা ছোলা, যেহেতু এখন রোজা চলছে, তুমি ছোলা খাচ্ছ, ছোলার ভেতরটা ভাঙলে ভেতরটা দুইটা অংশে বিভক্ত হয়ে যাচ্ছে, তাই না? তো এটা হচ্ছে বীজপত্র। তাহলে ছোলা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, ধান, গম এগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। তাহলে ধান, গমের পাতাটা যদি তুমি চিন্তা করো, পাতার মধ্যে কি কোনো জালিকাকার শিরাবিন্যাস দেখা যায় না? পাতাটা ঠিক এরকম, তাই না? পাতাটা মাঝখানে একটা সমান তরাল শিখা বা শিরা বা মধ্য শিরা থাকে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের পাতার বিন্যাস হচ্ছে, পাতার শিরা বিন্যাস হচ্ছে
শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল। আর এই ক্ষেত্রে হবে দেখো আম জাম এগুলোর যে পাতার শিরাবিন্যাস এটা হচ্ছে কি ধরনের জালিকা। ঠিক আছে, তাহলে আমি এইখান থেকে দেখো দুইটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, বীজপত্র একটি, বীজপত্র দুটি, শিরাবিন্যাস সমান্তরাল, শিরাবিন্যাস জালিকাকার। আচ্ছা, তারপরে আমরা আর যে পার্থক্যগুলো এখানে দেখতে পাবো সেটা হচ্ছে যে এদের যে মূল ধান বা গম গাছ যদি কেউ কাছ থেকে দেখে থাকো, এদের যে মূলটা এটা হয় গুচ্ছমূল। ঠিক আছে, গুচ্ছমূল, তাহলে মূল হচ্ছে গুচ্ছমূল। আর এক্ষেত্রে আম জাম কাঁঠাল এক্ষেত্রে আমরা দেখি মাঝখানে একটা প্রধান মূল থাকে, অর্থাৎ প্রধান মূল এবং তার সাথে অন্যান্য শাখা প্রশাখা থাকে। ঠিক আছে, তাহলে এইটার পার্থক্য আমরা মূলের ক্ষেত্রেও পেয়ে গেলাম। তারপরে শিরাবিন্যাস পেয়েছি, তারপরে হচ্ছে এদের যে পুষ্পপত্রের সংখ্যা। পুষ্পপত্র বলতে একটা পুষ্পের যে স্তবকগুলো থাকে এদের সদস্য সংখ্যাকে বোঝানো হয়। আচ্ছা, আমরা জানি যে ফুলের 4টা স্তবক থাকে, কি কি? বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। তো এই স্তবকগুলোকে বলা হচ্ছে যে এদের কিছু নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী থাকে, যেমন একবীজপত্রীর ক্ষেত্রে থাকবে 3 বা 3-এর গুণিতক, 3 বা 3-এর গুণিতক। ঠিক আছে, এটা কিসের সংখ্যা? পুষ্পপত্রের সংখ্যা। পুষ্পপত্রের সংখ্যা 3 বা 3-এর গুণিতক। আর এখানে হবে 4 বা 5-এর গুণিতক। আচ্ছা, এখন এটাকে অন্য একটা টার্ম ইউজ করা হয় এখানে, সেটা হচ্ছে ট্রাইমেরাস, অর্থাৎ 3 ট্রাইমেরাস। আর এখানে হচ্ছে টেট্রা, 4 টেট্রামেরাস অথবা 5 পেন্টামেরাস। ঠিক আছে, যেমন যদি এখানে পুংস্তবক থাকে 3টা থাকবে, অথবা 6টা থাকবে, অথবা 9টা থাকবে, এরকম। আবার এখানে যদি 4টা থাকে 4, 8, তারপর হচ্ছে 12, এরকম করে। তারপর 5, 5, 10, 15, 20, এরকম করে পুষ্পপত্রগুলো সংখ্যা ভিত্তিক অবস্থান। আচ্ছা, তারপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে বীজে বীজপত্রের অবস্থান পার্শ্বিক এবং ভ্রূণ। একবীজপত্রীর ক্ষেত্রে হচ্ছে বীজপত্র অবস্থান করবে শীর্ষে, শীর্ষে, আর ভ্রূণ মুকুল পার্শ্বিক। অর্থাৎ একটা বীজে, এটা যদি একটা বীজ হয়, বীজের যে বীজপত্র এটা শীর্ষে অবস্থান করবে, ভ্রূণ মুকুল পার্শ্বে অবস্থান করবে, পাশের দিকে, শেষের দিকে অবস্থান করবে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এখানে অপোজিট হবে, অর্থাৎ আমরা এখানে লিখব বীজপত্র হচ্ছে পার্শ্বীয় আর ভ্রূণ মুকুল হচ্ছে শীর্ষ। তাহলে এই কয়েকটা পয়েন্টের ভিত্তিতে আমরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্যগুলো করতে পারব। তো এখন আমরা মানে আজকের যে ক্লাস, এখনকার যে ক্লাস, এটা আমরা শুধুমাত্র একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে করব। তো একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এখানে আমরা জানি যে একবীজপত্রী উদ্ভিদে অনেকগুলো গোত্র আছে, তার মধ্যে আমাদের বইয়ে আলোচনা করা আছে পোয়েসি। পোয়েসি বা এটার আরেকটা নাম হচ্ছে গ্রামিনী। এখন আমরা যখন এই গোত্রগুলো পড়বো, গোত্র পড়তে গেলে আসলে তোমরা দেখো এই চ্যাপ্টারটার যখনই তোমরা আবৃতবীজী অংশে ঢুকে যাও, সেখানে দেখো অসংখ্য সংজ্ঞা আছে, সব প্রত্যেকটা অসংখ্য ক্যাটাগরি আছে, ক্যাটাগরির আন্ডারে অসংখ্য প্রকারভেদ আছে, এবং দেখা যায় যে অনেক সংজ্ঞা, অনেক উদাহরণ তোমাদেরকে মুখস্থ করতে হবে, অথবা তোমরা চ্যাপ্টারটা দেখে একটু ভয় পেয়ে যাও যে আমরা আসলে এটা কিভাবে পড়বো, কোন অংশটা পড়বো বা কোন অংশটা আসলে পরীক্ষায় আসে। তা আমি তোমাদেরকে এই ক্ষেত্রে একটু হেল্প করবো যে আসলে আমরা ওই বিস্তৃত অংশটাতে আগেই না গিয়ে আমরা আগে ছোট থেকে শুরু করি। ছোট থেকে শুরু করতে গিয়ে বা ওই গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়তে গিয়ে যখন আমাদের যে সমস্যাটা মনে হবে যে আমরা এই শব্দটা বুঝতে পারছি না, তখন ওই বিষয়টা নিয়ে আলোচনা করবো, ওই বিষয়টার বিস্তৃত যে প্রকারভেদগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আমার মনে হয় তোমাদের এই পড়াটা অনেকটা গোছানো হবে, মাথায় খুব ভালোভাবে ঢুকবে। আমরা প্রথমে একবীজপত্রী নিয়ে আলোচনা করি। একবীজপত্রী উদ্ভিদের আমরা প্রথমে পুরা গোত্রের কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য পড়ব, আর পুরা গোত্রের আন্ডারে মানে সবগুলো একটা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে একবীজপত্রী উদ্ভিদ যতগুলো আছে তাদের সবার শনাক্তকারী বৈশিষ্ট্য, আর তারপরে আমরা একবীজপত্রী উদ্ভিদের মধ্যে কেবলমাত্র আমরা একটা নির্দিষ্ট গোত্রের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো। এখানে নির্দিষ্ট গোত্র বলতে পোয়েসিকে বোঝানো আছে।
তো আমরা চলে যাই পোয়েসির ক্ষেত্রে আমরা কি কি পড়তে পারি ওখান থেকে। পোয়েসির ক্ষেত্রে তোমরা ভালো করে একটু খেয়াল করো, এখানে আমাদের কয়েকটা জিনিস পড়তে হবে। সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে ওই গোত্রের পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য পড়তে হবে অবশ্যই। তারপরে এদের পুষ্প প্রতীক অঙ্কন করতে হবে, পুষ্প সংকেত লিখতে হবে, লিখে অথবা লিখতে হবে না, লিখে ব্যাখ্যা করতে হবে, এটা শিখতে হবে আমাদের। তাহলে দেখো শনাক্তকারী বৈশিষ্ট্য, পুষ্প প্রতীক অঙ্কন, পুষ্প সংকেত লিখে তার ব্যাখ্যা, এবং সবশেষে হচ্ছে ওই গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। ঠিক আছে, তাহলে 1 2 3 4 এই 4টা বিষয় আসলে আমাদের একটু মূলত পড়তে হবে, এবং এগুলো সাধারণত পরীক্ষায় আসে। আর এগুলোর আন্ডারে আমরা যে নতুন নতুন শব্দগুলো পাবো, অর্থাৎ গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য পেলে কিছু বায়োলজিক্যাল টার্ম ইউজ করা হয় যেগুলোর সাথে আসলে আমরা সাধারণত পরিচিত না। তো এই শব্দগুলো আমাদেরকে আমরা ব্যাখ্যা করবো, যখন যেটা আসবে সেটা ব্যাখ্যা করবো। তাহলে পোয়েসি গোত্রে আমরা তো একবীজপত্রী উদ্ভিদের সব সাধারণ যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো জানলাম। এখন আমরা শুধুমাত্র পোয়েসি গোত্রের ক্ষেত্রে কি কি শনাক্তকারী বৈশিষ্ট্য আছে এগুলো আমরা শিখব। পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে পোয়েসি আগেই বলে নেই যে পোয়েসি আসলে এটাকে আরেকটা নাম হচ্ছে বাংলায় বলা হয় ঘাস গোত্র, অর্থাৎ যত ঘাস জাতীয় উদ্ভিদগুলো আছে আমরা যেগুলোকে ঘাস মনে করি, এটা ছাড়াও আরো যে আমরা ধান, গম, ভুট্টা এগুলো আসলে কিন্তু ওয়াইল্ড তাদের যে স্পেসিস গুলো ছিল এগুলো বুনো জাত থেকে ধীরে ধীরে এগুলো চাষযোগ্য জাতে পরিণত হয়েছে, এবং সবগুলো সেই তাদের যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ ঘাস হিসেবে তাদের যে বৈশিষ্ট্যগুলো সবই ধারণ করে আছে। এখানে প্রথমত আমরা 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কি কাণ্ড সাধারণত নলাকার এবং মধ্যপর্ব ফাঁপা। আচ্ছা, কাণ্ডটা নলাকার হয় ঘাসের ক্ষেত্রে। আমরা তুমি সবসময় চেষ্টা করবে যে যখন যেহেতু আমরা পোয়েসি গোত্র নিয়ে পড়ছি, একটা নির্দিষ্ট উদ্ভিদকে মাথায় রেখে তার বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে লেখার বা মেমোরাইজ করার চেষ্টা করবে। যদি আমরা একটা ধান গাছ অথবা ধান তো এত অ্যাভেলেবল না আমাদের শহরে, সেক্ষেত্রে আমরা একটা ঘাসকে নিয়ে তার বৈশিষ্ট্যগুলোকে দেখতে পারি। যেমন 1 নম্বরে আমরা বলবো সেখানে কি আছে, কাণ্ডটা হচ্ছে নলাকার অর্থাৎ সিলিন্ড্রিক্যাল এবং হচ্ছে মধ্যপর্ব ফাঁপা। মধ্যপর্ব ফাঁপা, ঠিক আছে। আচ্ছা, মধ্যপর্বটা তোমরা জানো যে কাণ্ডের যে অংশ থেকে পাতা তৈরি হয় সেটাকে বলা হয় পর্ব। তাহলে এটা যদি একটা পর্ব হয়, এই জায়গাটা হচ্ছে মধ্যপর্ব, এবং তুমি দেখবে ঘাসের মাঝখানের এই জায়গাটা ফাঁপা থাকে, তাই না? আচ্ছা, এরপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে পত্রমূল কাণ্ডবেষ্টক এবং পাতা লিগিউল বিশিষ্ট। পত্রমূল কাণ্ডবেষ্টক, পত্রমূল কাণ্ডবেষ্টক এই কথাটার মানে হচ্ছে এইরকম বিষয়টা, একটা পাতা যদি আমি কল্পনা করি, এই পাতাটা গোড়াটাকে বলা হচ্ছে শীট, অর্থাৎ যেটা চাদরের মতো কাণ্ডটাকে ঘিরে রেখেছে, আর এই লম্বা অংশটাকে বলা হবে ফলক, ঠিক আছে। এবং এই শীট এবং এটা এই অংশটা হচ্ছে লিফ শীট, এটা হচ্ছে লিফ ব্লেড বা পত্র ফলক। লিফ ব্লেড, লিফ শীট, ঠিক আছে। এখানে একটা ক্ষুদ্র উপবৃদ্ধি দেখা যায় যেটাকে বলা হয় লিগিউল। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে পত্রমূল কাণ্ডবেষ্টক এবং পাতা লিগিউল বিশিষ্ট। তাহলে লিগিউল কি, এটা একটা সংজ্ঞা হতে পারে, সেটা কি লিফ শীট অর্থাৎ পাতার গোড়ায় শীট এবং পত্রফলকের সংযোগস্থলে যে সামান্য উপবৃদ্ধি দেখা যায় এটাকে লিগিউল বলে। এবং এই যে লিফ শীট যেটা, এটা আসলে ওই গাছের বা ওই উদ্ভিদের কাণ্ডটাকে ঘিরে থাকে, অর্থাৎ এরকম করে বেষ্টন করে থাকে, ঠিক আছে।
তারপর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে পুষ্পবিন্যাস স্পাইকলেট। এখানে আমরা একটা নতুন শব্দ পেয়ে গেছি, পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি, এটার টাইপটা বলা হচ্ছে, যেটা স্পাইকলেট ধরনের। আচ্ছা, পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরিটা কি? আমরা জানি যে কোনো উদ্ভিদের শীর্ষে অথবা কাণ্ডের কক্ষে, পাতার কক্ষে কি তৈরি হয়? কতগুলো শাখা, একটি শাখা অথবা কতগুলো শাখা মিলে যখন শাখাতন্ত্র তৈরি করে, সেখানে যদি ফুল থাকে, ফুলের যে বিন্যাস, এটাকে বলা হয় পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি। তাহলে আবারও বলছি, কোনো উদ্ভিদের শীর্ষ মুকুলে অথবা কাণ্ডের কাক্ষিক মুকুলে শাখা বা শাখাতন্ত্রের উপর পুষ্পের বিন্যাস পদ্ধতিকে পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি বলা হয়। এখন এই পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি দুই ধরনের হয়ে থাকে। আর আমি আগেই বলেছি যে আমি একটা একটা করে ব্যাখ্যা করব। পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি দুই ধরনের হয়ে থাকে। সেটা কি? একটা হচ্ছে রেসিমোস আর একটা হচ্ছে সাইমোস। রেসিমোস এবং হচ্ছে সাইমোস। রেসিমোস ধরনটা হচ্ছে, এখানে আসলে একটা নির্দিষ্ট যেই পুষ্প মঞ্জুরিটা হবে, পুষ্প মঞ্জুরিতে যে ফুলগুলো হবে, এগুলো অনিয়তভাবে বাড়তে থাকে, হ্যাঁ, এবং এখানে অনেকগুলো ফুল বা অনেকগুলো শাখার মধ্যে ফুল থাকবে। আর সাইমোস যেটা, এটা সাধারণত একটা ফুল থাকে। তোমরা রজনীগন্ধা দেখেছো, তারপর কৃষ্ণচূড়া দেখেছো, সেটার ফুল আবার একটা জবা ফুল, এই দুটার মধ্যে পার্থক্য আছে, তাই না? একটা পাতার কক্ষে একটা ফুল হচ্ছে সাইমোস, আর রেসিমোস হচ্ছে একটা পাতার কক্ষে বা শীর্ষ কাণ্ডের দিকে, কাণ্ডের শীর্ষের দিকে, সেখানে যদি অনেকগুলো শাখার উপরে ফুল থাকে, সেগুলো হচ্ছে রেসিমোস ধরনের। এখন এই রেসিমোস আবার তিন ধরনের হতে পারে: রেসিম, স্পাইক এবং স্পাইকলেট। ঠিক আছে? রেসিমের ক্ষেত্রে কি হবে? এখানে ফুলের যে বৃদ্ধি, এটা হচ্ছে অনিয়তভাবে বৃদ্ধি পাবে, মঞ্জুরি দণ্ড বেশ লম্বা হবে, ফুলগুলো অনিয়তভাবে বাড়তে থাকবে, কিন্তু ফুলগুলো হচ্ছে বৃন্তযুক্ত হবে। আচ্ছা, স্পাইক, এখানে কি হবে? এখানে মঞ্জুরি দণ্ড মোটামুটি লম্বা, কিন্তু ফুলগুলো বৃন্তবিহীন হবে। আর স্পাইকলেট হচ্ছে স্পাইকেরই একটা ক্ষুদ্র সংস্করণ, এটাকে বলা হচ্ছে স্পাইকলেট। এখন স্পাইকলেটটা কি? আসলে এখানে ফুলটা কিভাবে বিন্যস্ত থাকে, এটা জানতে গেলে আমরা স্পাইকলেটের একটা ডায়াগ্রামেটিক চিত্রতে আমরা চলে যেতে পারি। যেমন এটা যদি হয় একটা কাণ্ডের অর্থাৎ এটা হচ্ছে, আমরা ধরে নিতে পারি যে কাণ্ডের বা পাতার কক্ষে উৎপন্ন শাখার ক্ষেত্রে এখানে একটা এরকম গ্লোম দেখা যাবে, এখানে একটা গ্লোম দেখা যাবে, অর্থাৎ পত্র। এই গ্লোমগুলো, এখানে কোনো ফুল থাকবে না, সেক্ষেত্রে দেখা যায় এই দেখে বলা হয় অপুষ্পক গ্লোম। ঠিক আছে? আর এখানে যখন ফুলটা সৃষ্টি হবে, সেক্ষেত্রে আমরা আবার দেখতে পারি ঠিক এর গোড়ায় আরেকটা গ্লোম দেখা যাবে, এখানে আরেকটা গ্লোম। ঠিক আছে? তাহলে 1, 2 গ্লোম 1, গ্লোম 2, এগুলোর কক্ষে কোনো ফুল তৈরি হয়নি, তাই এগুলো অপুষ্পক গ্লোম। এটার কক্ষে ফুল তৈরি হবে, এটা হচ্ছে সপুষ্পক গ্লোম। এটার আরেকটা নাম হচ্ছে লেমা, এটার নাম হচ্ছে প্যালিয়া। ঠিক আছে? লেমা এবং প্যালিয়া, এই দুইটার কক্ষে যেহেতু ফুল তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে সপুষ্পক গ্লোম। আচ্ছা, তারপরে আমরা পাবো দুইটা লডিকিউল। এখন কথা হচ্ছে লডিকিউলটা কি? এখানে আবার আরেকটা শব্দ চলে আসে, পুষ্পপুট। আমি একটু আগে বলেছি পুষ্পবিন্যাস, আর এখন বলছি পুষ্পপুট। পুষ্পপুট কি? আমরা জানি যে কোন উদ্ভিদে কোন ফুলে 4টা স্তবক, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। তো যখন কোনো ফুলের বৃতি এবং দল আলাদা করে বোঝা যায় না, একই রকম একটা গঠন তৈরি করে, সেটাকে বলা হয় পুষ্পপুট। আর স্পাইকলেটের ক্ষেত্রে এই দুইটা ক্ষুদ্র পুষ্পপুটকে বলা হচ্ছে লডিকিউল। ঠিক আছে? লডিকিউল। আচ্ছা, তারপরে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে পরাগধানী। ঠিক আছে? এই পরাগধানীগুলো সর্বমুখ। এখন পরাগধানীর সর্বমুখ, এটা কি বোঝানো হয়? পরাগধানীর সর্বমুখ বলতে বোঝানো হয় এমন ধরনের পরাগধানী যেটার এই পরাগধানীগুলোর ঠিক মাঝ বরাবর পুংদণ্ডটা অবস্থান করবে এবং একটা নির্দিষ্ট বিন্দুতে পুংদণ্ডটা লাগানো থাকবে।
এবং এই পরাগধানীটা ইজিলি সব দিকে মুভ করতে পারে, তাই বলা হচ্ছে পরাগধানী সর্বমুখ। এটা শুধুমাত্র পোয়েসি গোত্রের ক্ষেত্রে। এছাড়াও আরো অনেক ধরনের পরাগধানী আছে, যেমন কখনো কখনো কি হতে পারে, ঠিক নিচে লাগানো থাকতে পারে পুংদণ্ডটা, অথবা পাশে লাগানো থাকতে পারে, অথবা পুরো পৃষ্ঠ জুড়ে লাগানো থাকতে পারে। এরকম করে এগুলোর আলাদা আলাদা নাম আছে। অনেক সময় ফুলের যে পাপড়ির গায়ের সাথে লাগানো থাকতে পারে, ঠিক আছে, এটাকে দললগ্ন পরাগধানী বলে। তাহলে পরাগধানীরই অনেকগুলো টাইপ আছে, যেটা আমরা শুরুর দিকে পাবো। তো তাহলে আমরা এখানে শুধুমাত্র পোয়েসি গোত্রের ক্ষেত্রে পাচ্ছি কি পরাগধানী সর্বমুখ। তাহলে আমরা স্পাইকলেট বিন্যাসটাও জেনেছি, যে পুষ্প বিন্যাস স্পাইকলেট, তারপরে আমরা আবার জেনেছি পরাগধানী সর্বমুখ, এরকম করে অবস্থান করবে। তারপরে আছে সামনের দিকে আছে এরকম ধরনের একটা স্ত্রী কেশর। স্ত্রী কেশরের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে এদের যে গর্ভমুণ্ড, অর্থাৎ এটা সামনের দিকে পালকের ন্যায় থাকে। যেমন যে ধান একটা বায়ু পরাগে ফুল, সেক্ষেত্রে এই ধরনের একটা স্ট্রাকচার খুব ইজিলি পরাগরেণুকে ধরার জন্য খুব সুন্দর একটা গঠন এখানে তৈরি হয়েছে। গর্ভমুণ্ডটা দেখতে পালকের ন্যায়। তাহলে দেখো আমরা মোটামুটি কতগুলো বৈশিষ্ট্য জানলাম। কাণ্ড নলাকার, মতপর্ব ফাঁপা, পত্রমূল কাণ্ডবেষ্টক, লিগিউল বিশিষ্ট, তারপরে পড়েছে পুষ্পবিন্যাস স্পাইকলেট ধরনের, তারপরে আমরা এখান থেকে জেনেছি যে লডিকিউল আছে দুটি, তারপরে আছে এখানে কি পরাগধানী সর্বমুখ ধরনের, এবং গর্ভমুণ্ড হচ্ছে পালকের মতো। এই স্ট্রাকচার থেকে আমরা মোটামুটি জেনে ফেললাম। আচ্ছা, 6 নম্বর বৈশিষ্ট্য আছে অমরা বিন্যাস মূলীয়। এখানে আবার আমরা আরো কতগুলো শব্দ আমাদের জানতে হবে। অমরা কি এবং অমরা বিন্যাস কি? আচ্ছা, অমরা, দেখো একটা ফুলের এই হচ্ছে স্ত্রী কেশরের, এটা যদি গর্ভাশয় হয়, গর্ভাশয়ে কি তৈরি হবে? ডিম্বক তৈরি হবে, তাই না? এই ডিম্বকটা বিভিন্ন জায়গা থেকে তৈরি হবে, হয়তো উপর থেকে তৈরি হতে পারে, নিচ থেকে তৈরি হতে পারে। এখন গর্ভাশয়ের অভ্যন্তরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে বলা হয় অমরা। এবং এই অমরা যেই ভাবে বিন্যস্ত থাকে গর্ভাশয়ের অভ্যন্তরে তাকে বলা হয় অমরা বিন্যাস। তাহলে অমরা বিন্যাস কি? গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বক যেই টিস্যু থেকে সৃষ্টি হয় সেই টিস্যুর বিন্যাসকে অমরা বিন্যাস বলে। এখন পোয়েসি গোত্রের ক্ষেত্রে বলা হচ্ছে অমরা বিন্যাস মূলীয় বা বেসাল বেস, অর্থাৎ বেস থেকে ডিম্বকের সৃষ্টি হয়েছে। তাহলে এটা যদি গর্ভাশয় হয়, গর্ভাশয়ের ভেতরে ডিম্বক সৃষ্টি হয়েছে কোথা থেকে? একদম ডিম্বকের গোড়া থেকে। তাহলে এই ধরনের একটা, এটা হচ্ছে ডিম্বক, এই ধরনের একটা বিন্যাসকে বলা হচ্ছে মূলীয় অমরা বিন্যাস, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলা হচ্ছে ফল ক্যারিওপসিস। ফলের ধরনটা হচ্ছে ক্যারিওপসিস। ক্যারিওপসিস ফল বলতে কি বোঝানো হয়? এটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট একটা ফল, যার মধ্যে ফলত্বক এবং বীজত্বক আলাদা করা যাবে না। বীজ একটাই থাকবে, এক প্রকোষ্ঠ বিশিষ্ট ফল, ফলত্বক বীজত্বক আলাদা করা যায় না। এই ধরনের ফলকে বলা হয় হচ্ছে ক্যারিওপসিস। তাহলে পোয়েসি গোত্রের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই, এই যে বৈশিষ্ট্যগুলো শিখলাম, এই যে আমরা ফুলের গঠনটা দেখলাম, এই ফুলের গঠনটাকে যদি কখনো সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাহলে তাকে বলা হয় পুষ্প সংকেত। আর যদি এটাকে আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করি সেটাকে বলা হয় পুষ্প প্রতীক। তাহলে এখানে আমরা আরো দুইটা সংজ্ঞা পেয়ে গেলাম, একটা হচ্ছে পুষ্প প্রতীক আর একটা হচ্ছে পুষ্প সংকেত। কি সংজ্ঞাটা কি? যেমন যে সংকেতের সাহায্যে কোনো পুষ্পের বৈশিষ্ট্য প্রকাশ করা যায়। বৈশিষ্ট্য বলতে এটাকে আমরা আরেকটু বড় করতে পারি, যে পুষ্পের বিভিন্ন স্তবকের সংখ্যা, সদস্য সংখ্যা, তাদের সমসংযোগ, অসম সংযোগ, তাদের অবস্থান, এগুলোকে যখন প্রকাশ করা হয় সংকেতের সাহায্যে তাকে বলে পুষ্প সংকেত। আবার একই কথা আমি যদি বলি যে যখন যে চিত্রের সাহায্যে পুষ্পের বিভিন্ন স্তবকের সদস্য সংখ্যা, তাদের সংযোগ, অসম সংযোগ, বিন্যাস, এগুলোকে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় পুষ্প প্রতীক, ঠিক আছে? আচ্ছা, এখন পুষ্প প্রতীকটা আমরা আগে একটু এঁকে দেখাই, তারপরে আমরা পুষ্প সংকেত লিখে সেটার ব্যাখ্যা করব। আচ্ছা, যেহেতু এখানে ফুলটা আঁকা আছে, এর ভিত্তিতে দেখো আমরা পুষ্প প্রতীকটা আঁকতে পারি। পুষ্প প্রতীকটা আঁকা খুবই সহজ। পুষ্প প্রতীকের ক্ষেত্রে এখানে প্রথমেই আমাদের একটা বিষয় চলে আসে, এটাকে বলা হয় মাতৃ অক্ষ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাতৃ অক্ষ কি?
মাতৃ অক্ষ হচ্ছে যে কাণ্ডে ফুলটা তৈরি হয় সেটাকে বলা হয় মাতৃ অক্ষ। তা ঠিক আছে, এখন এই মাতৃ অক্ষের সাপেক্ষে আমাদেরকে ছবিটা আঁকতে হবে। আচ্ছা, ধরো এটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে পাতা, এই পাতার পক্ষে ফুল তৈরি হয়েছে, তাহলে এটা হবে মাতৃ অক্ষ। তাহলে মাতৃ অক্ষের দিকে ফুলের পশ্চাৎ অংশ থাকে, আর পুষ্প মঞ্জুরির দিকে থাকে হচ্ছে ফুলের সামনের অংশ। এটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে ছবিটা কিরকম হবে? আমরা এখানে দুইটা অপুষ্পক গ্লুম পেয়েছি, দুইটা সপুষ্পক গ্লুম পেয়েছি, দুইটা পুষ্পপুট পেয়েছি। তাহলে আমরা এই বিষয়টাকে ছবিতে এঁকে দেখাই। এটা হচ্ছে একটা সপুষ্পক গ্লুম, এটাও একটা সপুষ্পক। আমি খুব সংক্ষেপে ছবিটা আঁকছি। তাহলে এটার নাম হচ্ছে লেমা, এটা হচ্ছে প্যালিয়া, লেমা এবং প্যালিয়া। তারপরে এখানে দেখানো আছে দুইটা লডিকিউল, এই হচ্ছে দুইটা লডিকিউল। আর তারপর বলা হচ্ছে যে এখানে ধানের ক্ষেত্রে এদের যে পুংকেশর, এগুলো তিনটি করে দুই আবর্তে সাজানো হয়, তিনটি করে দুই আবর্তে সাজানো। তাহলে 1 2 3 3 এরকম ভাবে সাজানো থাকবে। আচ্ছা, এটা একটু কাছাকাছি দিয়ে আমরা দেখি। আচ্ছা, এর ভেতরে অবস্থান করবে হচ্ছে কি এদের গর্ভাশয়, গর্ভাশয়ের ভেতরে বীজ থাকবে। তাহলে এই হচ্ছে পুষ্প প্রতীক। এই হচ্ছে পুষ্প প্রতীক। তাহলে এটা হচ্ছে লেমা, এটা হচ্ছে প্যালিয়া, এটা হচ্ছে এখানে লিখে দিই গর্ভাশয়, গর্ভাশয় এগুলো হচ্ছে পুংকেশর, আর এগুলো হচ্ছে লডিকিউল। ঠিক আছে, এইভাবে এটা খুব আঁকা খুবই সহজ। এটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, কারণ অনেক সময় পরীক্ষায় শুধুমাত্র পুষ্প প্রতীক আঁকতে বলে। তাহলে পোয়েসি গোত্রের পুষ্প প্রতীক মাতৃ অক্ষ, মাতৃ অক্ষের সাপেক্ষে অন্যান্য বিষয়গুলো, এই ফুলের বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখন আমরা চলে যাই পুষ্প সংকেত। পুষ্প সংকেত, পুষ্প সংকেত হচ্ছে যখন কিছু সংকেতের সাহায্যে কিছু বৈশিষ্ট্য প্রকাশ করা হয়। দেখো ম প উ ম প, তারপরে হচ্ছে এই চিহ্ন, এই চিহ্ন, তারপরে হচ্ছে কু 2 কুম 3 + 3 গ নিচে দাগ 1। এটা আমাদের কাছে এখন খুব দুর্বোধ্য মনে হলেও খুব চমৎকার ব্যাখ্যা আছে। আচ্ছা, পুষ্প সংকেত লেখার আগে অবশ্যই সংকেত কোন কোন বর্ণ ব্যবহার করে সংকেতটা লিখতে হবে সেটা আমাদেরকে আগে জানতে হবে, তাই না? তা আমি এখান থেকে ব্যাখ্যাটা শুরু করি। দেখো প্রথমে লেখা আছে মপ, মপ আসলে মঞ্জুরি পত্র এর সংক্ষিপ্ত রূপ। তারপরে উমপ, উপমঞ্জুরি পত্র এর সংক্ষিপ্ত রূপ। তারপরে এই যে চিহ্নটা দেয়া আছে, একটা তরবারির মতো একটা চিহ্ন দেওয়া আছে নিচের দিকে নামানো তরবারির মতো, এটাকে বলা হয়, এর চিহ্নটার মানে হচ্ছে পুষ্প এক প্রতিসম। অর্থাৎ তোমরা প্রতিসাম্য জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারে অবশ্যই পড়েছো। এই উদ্ভিদের প্রতিসাম্যের ক্ষেত্রে দুই ধরনের পাওয়া যায়, তিনটা পাওয়া যায়। একটা হচ্ছে এক প্রতিসম, বহু প্রতিসম, অপ্রতিসম। অর্থাৎ কোনো ফুলকে খাড়া ভাবে কাটলে সেটা যদি একবার মাত্র সমান দুই অংশে ভাগ করা যায় সেটাকে এক প্রতিসম বলে। আর যদি খাড়া ভাবে কাটলে অনেকবার সমান অংশে ভাগ করা যায় সেটাকে বহু প্রতিসম বলে। আর যদি কখনোই কোনো সমান অংশে ভাগ করা না যায় সেটাকে অপ্রতিসম বলে। ঠিক আছে, তাহলে এই চিহ্নটার মানে হচ্ছে এক প্রতিসম। আর আমি যদি এরকম একটা চিহ্ন দিতাম তখন এটাকে বলা হয় বহু প্রতিসম। এটা পরে আমরা আলোচনা করব। আচ্ছা, এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় উভলিঙ্গ চিহ্ন। অর্থাৎ ফুলটা কি এক লিঙ্গ নাকি উভলিঙ্গ? এরকম হলে হচ্ছে ফুলটা পুংলিঙ্গ, আর এটা যদি হয় তাহলে হচ্ছে ফুলটা স্ত্রীলিঙ্গ। যেহেতু এরকম একটা দুইটা চিহ্নের একটা সমন্বিত রূপ ইউজ করা হয়েছে তার মানে হচ্ছে ফুলটা উভলিঙ্গ। আচ্ছা, তারপরে হচ্ছে পু 2। এখানে পু বলতে বোঝানো হচ্ছে পুষ্পপুট। এই যে দুইটা অংশ লডিকিউল আমি আগে দেখিয়েছি, পুষ্পপুটের সংখ্যা হচ্ছে 2। পুং 3 + 3, পুং মানে পুংকেশর,
3 প্লাস 3 আমি যদি 6 দিতাম তাহলে আমরা বলতাম পুংকেশর 6টি, বাট এখানে 3 প্লাস 3 বলার কারণ হচ্ছে তোমরা পুষ্প প্রতীক আঁকার সময় দেখেছো যেখানে পুংকেশর 3টা করে আছে, 2 আবর্তে 2টা সার্কেলে সাজানো আছে, তাহলে পুংকেশর 6টি কিন্তু 3টি করে 2 আবর্তে সাজানো। তারপরে আমি লিখেছি গ দিয়ে নিচে একটা দাগ দিয়েছি, তারপরে এক লিখেছি, তাহলে গ হচ্ছে বোঝানো হচ্ছে গর্ভাশয়কে, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, নিচে দাগ, এর মানে হচ্ছে গর্ভাশয় অধিগর্ভ। এই অধিগর্ভের মানে কি এটা আমি একটু ব্যাখ্যা করব একটু পরে। তার আগে একটু বলে নেই যে যখন কোনো পুষ্প প্রতীক লিখতে হয় এভাবে প্রথমে তার মঞ্জুরিপত্র আছে কিনা, উপমঞ্জুরিপত্র আছে কিনা, সেটার প্রতিসাম্য কি, সেটার লিঙ্গ কি, তারপরে হচ্ছে তার যে বিষয়গুলো আছে, এখানে যদি বৃত্তি উপবৃত্তি থাকতো এটা আগে লিখতে হতো, তারপর বৃত্তি, তারপর হচ্ছে দল, পুংকেশর, স্ত্রীকেশর। ঠিক আছে, দেখো এখানে যেহেতু বৃত্তি দল নাই, বৃত্তি দলের মাঝামাঝি একটা গঠন পুষ্পপুট আছে, তাই একেবারে আমরা পু দিয়ে শুরু করেছি। তাহলে এইভাবে সিরিয়ালি লিখতে হয়, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মানে বর্ণ ইউজ করে তার পাশে সংখ্যা দিতে হয়, সংখ্যা দিয়ে এইভাবে পুষ্প সংকেতটাকে লিখতে হবে। আচ্ছা, এখন আমরা তাহলে পরেরটাতে চলে যাই। গর্ভাশয়ের নিচে কেন দাগ, আমি এটা তোমাদেরকে ব্যাখ্যা করব বলেছি। গর্ভাশয় অধিগর্ভ বলতে বোঝানো হয়, দেখো আমি এখানে একটু দেখাই, নিচে দাগ, পাশে দাগ, উপরে দাগ। আমি একেবারে লিখে দেই হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে অধিগর্ভ, এটা হচ্ছে অর্ধ অধিগর্ভ, তারপরে হচ্ছে অর্ধগর্ভ। ঠিক আছে, আচ্ছা দেখো হাইপোগাইনাস, আমরা জানি ফুলের 4টা স্তবক আছে, সেই 4টা স্তবকের মধ্যে গর্ভাশয় উপরে আছে, ফুলের বাকি 3টা স্তবক নিচে আছে, তাই বলা হচ্ছে হাইপোগাইনাস। হাইপোগাইনাস অর্থাৎ গাইনাস উপরে, অর্থাৎ গর্ভাশয় উপরে, গর্ভাশয়ের নিচে বাকিগুলো হাইপো। পেরি, পেরি মানে চারদিকে, এখানে গর্ভাশয় মাঝে থাকবে, গর্ভাশয়ের চারদিকে ফুলের 3টি স্তবক সাজানো হয়। আচ্ছা, তারপরে হচ্ছে গ নিচে, অর্থাৎ গর্ভাশয় নিচে উপরে দাগ মানে ফুলের বাকি 3টা স্তবক উপরে, তাহলে হচ্ছে গাইনাস এপি, অর্থাৎ গর্ভাশয় নিচে ফুলের বাকি স্তবকগুলো সবগুলো কোথায় থাকবে, উপরে থাকবে। তাহলে এটাকে বাংলা পরিভাষা, এখানে ইংরেজিতে বলা হচ্ছে হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস, আর যদি এটাকে বাংলায় বলা হয় গর্ভাশয় অধিগর্ভ, অর্ধ অধিগর্ভ, অধগর্ভ। আরো একটা শব্দ আছে, সেটা হচ্ছে আমি সবগুলো বইয়েরই একটা সামারি দেখাচ্ছি, গর্ভপাদ, তারপরে হচ্ছে গর্ভকটি, আর এটাকে বলা হয় গর্ভশীর্ষ। আচ্ছা, তোমরা তিনটাই জেনে রাখবে, বাট লাকিলি আমাদের যে 2টা গোত্র আছে, একটা পোয়েসি গোত্র, একটা মালবেসি গোত্র, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা শুধু গর্ভাশয় অধিগর্ভটাই পাবো। এটা পরীক্ষায়ও আসে অনুগমনমূলক প্রশ্ন, বিশেষ করে যে গর্ভাশয় অধিগর্ভ বলতে কি বোঝো, তাহলে তোমরা এটাও ভালো করে শিখে নেবে। তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম, পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, পুষ্প প্রতীক এঁকেছি, পুষ্প সংকেত লিখে সেটার ব্যাখ্যা শিখতে হবে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট তোমাকে ব্যাখ্যা করতে হবে, এবং অর্থনৈতিক গুরুত্ব। এখন লাস্টলি হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। দেখো আমরা সকল ধরনের খাদ্যশস্য, যেমন ধান, আমাদের প্রধান খাদ্যশস্য, পৃথিবীর অনেক দেশে প্রায় পৃথিবীর 60% লোকের শতকরা 60% লোকেরই প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। এছাড়া গমও অনেক দেশেরই প্রধান খাদ্যশস্য, তারপরে আছে ভুট্টা, তারপরে আখ, তারপরে আছে এখানে নলখাগড়া, বাঁশ, এই সবগুলোই হচ্ছে পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত। তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা করে, যেমন ধান থেকে আমরা কি কি পাই, গম থেকে আমরা কি কি পাই, তারপরে হচ্ছে ভুট্টা কি কি কাজে ব্যবহার করা হয়, আখ থেকে আমরা চিনি পেয়ে থাকি, তারপরে হচ্ছে জব বা বার্লি, এটা খুব ভালো উপাদেয় একটা খাবার এবং খুব সহজে হজমযোগ্য এরকম একটা খাবার। তারপরে হচ্ছে আছে তোমার নলখাগড়া, এখান থেকে কাগজ তৈরি করা হয়। তারপরে বাঁশ তো একদম মানে ছোট থেকে শুরু করে সারা জীবন আমাদেরকে বিভিন্নভাবে, আমাদের দেশে বিভিন্নভাবে আমাদের উপকার করে থাকে, একদম কবর পর্যন্ত যেখানে বাঁশের ব্যবহার আছে।
তাহলে আমরা প্রত্যেকটা উদ্ভিদের নাম উল্লেখ করে সেটা কি কি উপকারিতা আছে এই বিষয়গুলো এখানে জেনে নেব। তো আমরা এখানে আবৃতবীজী অংশের শুধুমাত্র পোয়েসি গোত্রের বিষয়গুলো আলোচনা করলাম এবং যে বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে এটা আমি এখানে সবগুলো আলোচনা করে দিয়েছি। আশা করি এটা তোমাদের উপকার হবে। এবং থেকে দেখো কিছু কিছু শব্দ এখানে আলাদা করে আলোচনা করে দিয়েছি, যেমন গর্ভাশয়ের টাইপগুলো কি কি হয়ে থাকে, পুংকেশর কত ধরনের হয়ে থাকে, পুষ্পবিন্যাস কত ধরনের হয়ে থাকে, এই সবগুলো আমি কিন্তু এই চ্যাপ্টারের আলোকে বা এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলোর মধ্যে আলোচনা করে দিয়েছি। সো এটা যেহেতু আলাদা জায়গায় লেখা আছে, তুমি এটা মুখস্থ করার পরে আবার ওই বিষয়গুলো তোমাকে পড়ে নিতে হবে, কারণ ওগুলো এমসিকিউ বলো অথবা ছোট প্রশ্ন বলো, এগুলো সব ক্ষেত্রে অথবা তোমাদের ভবিষ্যতে অ্যাডমিশনের জন্য বলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পড়তে হবে। আর যেগুলো বাকি আছে সেটা আবার আমরা আবৃতবীজী অংশে আলোচনা করে দেব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো।